তুমি যদি উদ্দীপক আইডেন্টিফিকেশনের সমস্যা ফেস করো কিংবা উদ্দীপকের উত্তর খুঁজতে গিয়ে তোমার হচ্ছে অনেক বেশি প্যাচ লেগে যায়, তোমার জন্য হচ্ছে আজকের এই ছোট একটা কম্প্যাক্ট ক্লাস, যেখানে হচ্ছে আমরা প্রতিটা অধ্যায়ে যে সকল জায়গা থেকে সৃজনশীল আসে, যে সকল জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সেই সকল জায়গার কিওয়ার্ডগুলো পড়বো, যেন হচ্ছে আমি সহজে এরপর থেকে উদ্দীপকটা আইডেন্টিফিকেশন করতে পারি এবং কোনো প্যাচ না লেগে যায়। তো আমি হচ্ছে আজকে যে ক্লাসটা আছে, আজকের ক্লাস হচ্ছে সুন্দর মতো প্রত্যেকটা অধ্যায় থেকে নোট সাজাই দিছি, যেগুলো তোমাদের প্যাচ লাগে, লাইক কখন ভাইরাস, কখন ব্যাকটেরিয়া, কখন টিস্যু কালচার, কখন রিকম্বিনেন্ট ডিএনএ, কখন ম্যালেরিয়া, কখন ডেঙ্গু, অর্থাৎ এই যে ডিফারেন্সগুলো যেখানে তোমাদের প্যাচ লাগে প্রত্যেকটা পাশাপাশি করে লিখে দিছি। এবং এতটুকু বলতে পারি, তুমি যদি এই ক্লাসটা করো, তোমার প্রিভিয়াস যত বছরের প্রশ্ন আছে প্রত্যেক বছরের সিকিউ তোমার আইডেন্টিফিকেশন তুমি করতে পারবা। ওকে, এবং ইনশাআল্লাহ তোমাদের বছর যে কোয়েশ্চেন আসবে তারও হচ্ছে ম্যাক্সিমাম ইনশাআল্লাহ পেরে যাবে। তো আজকের ক্লাসটা হচ্ছে এইটাই, উদ্দীপক আইডেন্টিফিকেশনের, যেখানে তোমাদের উদ্দীপক চেনার জন্য প্রত্যেকটা জিনিস আমি এখানে সুন্দর মতো বোঝানোর ট্রাই করবো এবং এক্সপ্লেইন করার ট্রাই করবো। তো তোমাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, তোমরা যদি আগে আমার ক্লাস করে থাকো বা যদি মনে হয় যে ভাই নোটটা দেখে পড়তে হবে, নোটও আমি সুন্দর মতো সাজিয়ে দিছি, তোমরা চাইলে হচ্ছে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া, তোমার যে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে বা হচ্ছে কমেন্টে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে পড়ে ফেলো, কোনো সমস্যা নেই। যদি মনে হয় ভাই ক্লাসে একটু দেখে দেখে কুইকলি শেষ করবো, তাহলে ক্লাসেও শেষ করতে পারো। কেন? কারণ ক্লাসটার ডিউরেশন হচ্ছে খুবই কম হবে। তো এইটা শুরু করার আগে একটু বলি যে এইটার সাথে হচ্ছে আমি বোটানির মোস্ট ইম্পর্টেন্ট ড্রয়িংটাও দিয়ে দিছি, এটাও একটু দেখে ফেলবা ছোট করে, তাহলে এটার সাথে তোমার জন্য আরও উদ্দীপক আইডেন্টিফিকেশন করা সহজ হবে। আর তার সাথে হচ্ছে বলে রাখি, তোমরা মিস করো, আমরা যখনই কোনো ক্লাস আপলোড দিই খুঁজে পাও না, তো এই জন্য এই প্লেলিস্ট, যেটা প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এটা মাস্ট সেভ করে রাখবা। সেভ কেন করে রাখবা? যখনই ভিডিও আপলোড হবে, সামনে তো জুলজিও আছে, তাই না? তো ওই জন্য তুমি যেন কোনো কিছু মিস না করো। সো তোমার কাজ হচ্ছে নোটিফিকেশন অন করে রাখা, ইউটিউবের পেজ হচ্ছে ফলো দিয়ে রাখা, এবং হচ্ছে তোমার এই প্লেলিস্টটা সেভ করে রাখা, যেন তুমি মিস না করো। কারণ এক্সামের আগের রাতে তোমরা অনেক সময় আমাকে বলো, আমার খারাপ লাগে, তো আমি তো আগেই দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ভিডিওটা স্টার্ট করি। আমাদের উদ্দীপক আইডেন্টিফিকেশন, এবং শুধুমাত্র যে উদ্দীপক আইডেন্টিফিকেশন করবো এমন না, এমসিকিউর অনেক কিছু আইডেন্টিফিকেশন তোমার একসাথে এখন হয়ে যাবে আমি ছোট যে ক্লাসটা নিচ্ছি। তাহলে সেভ দ্য প্লেলিস্ট, ফলো দ্য পেজ। আমরা শুরু করতেছি কোষ এবং হচ্ছে কোষের গঠন। তাহলে এখানে আসো, অঙ্গাণু আইডেন্টিফিকেশন এন্ড আদার্স। এখানে প্রথম যে জিনিসটা তোমাদের প্যাচ লাগে, কোষ প্রাচীর কোষঝিল্লির মাঝখানে। কোষ প্রাচীর কোষঝিল্লি দুইটাই হচ্ছে আবরণ, কিন্তু কোষ প্রাচীর হচ্ছে নির্জীব আবরণ এবং কোষঝিল্লি হচ্ছে কোনটা? সজীব আবরণ। দ্যাটস ইট। এভাবে ডিফারেন্সিয়েশন করে ফেলবা। তোমার কোয়েশ্চেন আসবে কিভাবে, যে এমন একটা আবরণ যেটা হচ্ছে নির্জীব, বুঝবা কি? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের গঠন তোমাকে তখন আঁকতে হবে। ওকে, এবং এটা কি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, ব্যাকটেরিয়াতেও পাওয়া যায়, বাট এই অধ্যায়ের পার্সপেক্টিভে যেটা আসবে, উদ্ভিদ কোষে এই ওয়ার্ডটাও বলবে, কিছু সৃজনশীল হচ্ছে এটা আছে। ওকে, আচ্ছা এবার দেখো হচ্ছে আমি বলি রাইবোজোম, যেটা আমরা এখন প্রত্যেকটা অঙ্গাণুর স্পেশাল নামগুলো পড়ি, এই পেজে আসি। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী বা সুইসাইডাল তরিকা, গলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, মাইটোকন্ড্রিয়া যেটা শক্তি কারখানা বলা হয়, বা তোমাকে বলবে সবাদ শোষণে অংশগ্রহণকারী অঙ্গাণু, কোনটা? সেটা মাইটোকন্ড্রিয়া। এবার দেখো প্লাস্টিড, এই প্লাস্টিডের অনেক অনেক মানে আমাদের কিওয়ার্ড আছে। প্রথম কথা হচ্ছে এটাকে কোষের রান্নাঘর বলা হয়। সেকেন্ড কথা হচ্ছে সকল জীব এর উপর পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এটা তোমরা মিস করো, যে সকল জীব কিভাবে নির্ভরশীল। দেখো প্লাস্টিড আছে বলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, আর উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে বলে আমরা উদ্ভিদকে খাইতে পারি। তার মানে সকল পুষ্টিটা ট্রান্সফার করতেছে কে? ওই প্লাস্টিডটা। এজন্য সকল জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? কোন অঙ্গাণুর উপর? প্লাস্টিডের উপর। আচ্ছা এবার আসো হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সহায়তা করে কোনটা? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে করে হচ্ছে প্লাস্টিড। কে করে? প্লাস্টিড। ওকে, আরেকটা আছে ক্রোমোজোমাল ইনহেরিটেন্স, কিছুক্ষণ পরে করবো। সো এইটা। এবার হচ্ছে আলোক শক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তর করে যে অঙ্গাণুটি, কোনটা? প্লাস্টিড। এবার বলবো হচ্ছে যে একটা অঙ্গাণুর অনুপস্থিতিতে কোনো একটা জীব পরজীবী হয়ে যায়, তাহলে কোন অঙ্গাণু সেটা? সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড না থাকলে কোন একটা জীব নিজে খাদ্য তৈরি করতে পারে না, সে পরজীবী হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্গাণুর পার্ট। এবার চলে আসা হচ্ছে সেন্ট্রিওল। অ্যাস্টার রশ্মি কোষ বিভাজনে সাহায্য করে, স্পিন্ডল তন্তু তৈরি করে, অর্থাৎ কোষ বিভাজন রিলেটেড যদি কিছু আসে সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সেন্ট্রিওল। এবার আসা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, কোষের নিয়ন্ত্রক, সবকিছু আসলে নিউক্লিয়াস কন্ট্রোল করে। এবার চলে আসা হচ্ছে আমরা ডিএনএ এবং আরএনএ এর মাঝখানে যে ডিফারেন্সটা, সেটা ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক এবং আরএনএ হচ্ছে কোনটা? আরএনএ হচ্ছে একসূত্রক। প্রথম কথা এটা। সেকেন্ড কথা, ডিএনএ যেটা, ডিএনএ হচ্ছে একটা জৈব অণু, যার মাধ্যমে কি হয়? এক বংশ থেকে আরেক বংশে, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। এবার হচ্ছে কোনটা? এটাকে বলা হয় ক্রোমোজোমাল ইনহেরিটেন্স করে। তাহলে ক্রোমোজোমাল ইনহেরিটেন্স কে করে? ডিএনএ। আমরা বলি যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কে করে? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স করে হচ্ছে, তুমি দেখো এই যে প্লাস্টিড। এবার আসা হচ্ছে এটা কি বলা হয়? আরএনএ থেকে একটা অক্সিজেন কম থাকে ডিএনএতে। তোমাকে এই চিত্রটা থেকেও বলতে পারে, এই যে একটা চিত্র, এই একটা চিত্র, তোমাকে ডিএনএ আরএনএ আইডেন্টিফাই করা হতে পারে। ডিএনএতে দেখবা এই 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, আরএনএতে দেখবা এই 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন আছে, বুঝতে পারছো? ও এইচ আছে, আর ডিএনএতে হচ্ছে একটা কম, একটা অক্সিজেন কম, এই জন্য বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এবং দেখো মাস্টার মলিকিউল বলা হয় কাকে? ডিএনএ কে। এবং আরএনএ এর ক্ষেত্রে বলা হতে পারে যে এমন একটা মানে আমরা বলি যে কোষের পার্ট, জৈব অণু, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড
বহন করতে পারে, যেটা হচ্ছে জেনেটিক কোডের তথ্য সাইটোপ্লাজমে নিয়ে যায়। এইগুলো হচ্ছে আরএনএ। ট্রান্সফার আরএনএ কি করে? অ্যামাইনো অ্যাসিড বহন করে প্রোটিন সংশ্লেষণের সময়। আচ্ছা, এবার আরেকটা জিনিস থেকে দিয়ে দেয়, তোমাকে কোনো একটা সূত্র দিয়ে দিবে, সূত্র দিয়ে সেই জায়গায় এ টি সি জি এরকম ধরো আছে একটা সূত্র তোমাকে দিতে পারে, বাট তোমার এখানে টি দেখছো, টি দেখলেই বুঝবা এটা ডিএনএটাকে আলাদা করার পরে হয়েছে। একটা সূত্র দেখলেই যে আরএনএ হবে এমন না, তুমি দেখবা ওর মধ্যে টি আছে কিনা, টি থাকলে মাস্ট সেটা ডিএনএ হবে, সেটা এক সূত্র দুই সূত্র যাই হোক না কেন, ঠিক আছে। আর যদি দেখো ইউ আছে তাহলে বুঝবা হচ্ছে কি, তাহলে বুঝবা সেটা আরএনএ। ওকে, সো আরএনএ এর ক্ষেত্রে দ্বিসূত্রক দেখবা না, বাট ডিএনএ এর ক্ষেত্রে এক সূত্রক দেখলেও টি দেখলে বুঝবা এটা ডিএনএ। শেষ। এবার আসা হচ্ছে প্রক্রিয়ার কেসে আমাদের কাছে কি কি প্রক্রিয়া আছে। ডিএনএ থেকে ডিএনএ যদি চলে যায় রেপ্লিকেশন প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তে যদি যায় স্পেসিফিক্যালি মেসেঞ্জার আরএনএ, সেটাকে বলা হয় কি ট্রান্সক্রিপশন, এবং মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি ট্রান্সলেশন। তো তোমাকে এই জায়গাগুলো এ বি সি ডি দিয়ে রাখবে, তুমি সেটা চিহ্নিত করে নিবা। প্রোটিন যেটা, প্রোটিন তৈরিতে কোন আরএনএ ভূমিকা পালন করে? মেসেঞ্জার আরএনএ। এবং অ্যামাইনো অ্যাসিড বহনে কাজ করে কোনটা? ট্রান্সফার আরএনএ। শেষ। এবার আসা হচ্ছে এটা চিত্র দিয়েও আসতে পারে যে দুইটা স্ট্র্যান্ড থেকে দুইটাই তৈরি হলো, এটা রেপ্লিকেশন। যদি দুইটা থেকে একটা তৈরি হয় এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন বা মেসেঞ্জার আরএনএ। ছবি বললাম, ছবি হচ্ছে ছবি সব পিডিএফ থেকে এখানে ছোট্ট করে দেখে ফেলবা যে কি কি দেয়া আছে, সবগুলো জাস্ট বেসিক স্ট্রাকচারটা বুঝলেই হচ্ছে তোমার হয়ে যাবে। ওকে, এখান থেকেও আইডেন্টিফিকেশন দিয়ে দেয়। এবার আসো কোষ বিভাজনের কেসে। কোষ বিভাজনে হচ্ছে তিনটা জায়গা পড়বো খুব ভালো মতো। মাইটোসিস এবং মিওসিস কখন হবে? তোমাকে বলবে যে যেই প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়েছে সেই প্রক্রিয়াটির গঠন মানে কোন একটা স্টেপের কথা বলবে যে এটা বিশ্লেষণ করো। তাহলে আমরা মাইটোসিস এবং মিওসিসের মধ্যে আলাদা করবো কিভাবে সেটা একটু দেখি। মাইটোসিসের প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে মাতৃ দেহের অনুরূপ হবে। মিওসিসের কথা হচ্ছে এখানে কি হবে? বৈচিত্র্য সৃষ্টি হবে, অর্থাৎ ডিফারেন্স সৃষ্টি হবে। সেকেন্ড কথা হচ্ছে কি যে আমার দৈহিক যে বৃদ্ধি, সেই দৈহিক বৃদ্ধি কেন হয়? মাইটোসিসের কারণে। ওকে, আর যদি বলা হয় মাইটোসিসে কি হয়? ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। মিওসিসে কি হয়? সব ডিফারেন্ট হয়। মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ যত সকল ডিফারেন্ট কিছু সেটাকে করতেছে মিওসিস। লাস্ট ওয়ান যেটা তোমরা অনেক বেশি প্যাচ লাগাবা, মিওসিস হচ্ছে কি করে? জননকোষ সৃষ্টি করে। আর মাইটোসিস কি করে? জননকোষের সংখ্যা বৃদ্ধি করে। জননকোষ সৃষ্টি মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা, সৃষ্টি করা। তাহলে সৃষ্টি করে কে? সৃষ্টি করে হচ্ছে আমাদের যেই মিওসিস সেটা। আর যদি বলা হয় যে তার যদি সৃষ্টি হলো এখন সংখ্যা বৃদ্ধি করতে হবে, এটা কে করে? এটা করে হচ্ছে মাইটোসিস। তাহলে এই ডিফারেন্সটা আমরা বুঝে ফেললাম। এবার আসো খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাছে মাইটোসিসের যে 5টা ধাপ আছে তার কি কি কিওয়ার্ড আছে। যেটা হচ্ছে প্রোফেজ, সেই প্রোফেজ হচ্ছে কি সবচেয়ে দীর্ঘস্থায়ী ফেজ, এটা হচ্ছে পানি বিয়োজন করে, পানি বিয়োজন হয় আর কি, এখানে পানি বিয়োজন হতে থাকে। সেকেন্ড কথা হচ্ছে প্রোমেটাফেজ, তোমাকে বলবে যে ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় সেই ধাপটির বর্ণনা লেখো। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য কই দেখা যায়? দেখা যায় প্রোমেটাফেজে, তারপরে প্রোমেটাফেজের গঠন বর্ণনা করবা। এবার আসো মেটাফেজের কেসে। মেটাফেজে আমরা দেখি মেটাকাইনেসিস, অর্থাৎ সবকিছু মাঝখানে থাকে বিষুবীয় অঞ্চলে, এবং এখানে হচ্ছে কি হয়? মেমব্রেন বিলুপ্ত হয়। কিসের মেমব্রেন? আমার যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে সেটা বিলুপ্ত হয়, নিউক্লিওলাস বিলুপ্ত হয় এই ধাপে। এবং সর্বাধিক খাটো ও মোটা দেখা যায় ক্রোমোজোমকে কোন ধাপে? সেটা হচ্ছে মেটাফেজে। কেন সর্বাধিক খাটো মোটা দেখা যায়? সুপার কয়েলিং হয়। তাহলে সুপার কয়েলিং কোন ধাপে হয়? মেটা ফেজে হচ্ছে হয়। তাহলে তোমাকে বলবে সুপার কয়েলিং হয় এমন ধাপ হয়, এমন ধাপে, যে সেই ধাপের গঠন বর্ণনা করো, সেই ধাপের প্রক্রিয়া বর্ণনা করো। এই কাজটা হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট। অ্যানাফেজ মানে হচ্ছে গতি, এখানে হচ্ছে মেরুমুখী চলন হয়। মেরুমুখী চলন যদি আমি তোমাকে এখান থেকে একটু ছোট করে দেখাই দিই, তো তোমরা এখানেও চিত্রটা পাবা। এই দেখো অ্যানাফেজ হচ্ছে মেরুমুখী চলন হচ্ছে। এবং এইটা নিয়ে একটু তোমাদের ডিবেট আছে যে কোন ধাপে ক্রোমোজোমটা ভাগ হয়, বাট আমি বেশিরভাগ বইয়ের আনসারে পাইছি হচ্ছে যে ক্রোমোজোমটা বিভক্ত হয় হচ্ছে মাইটোসিসের এই অ্যানাফেজ ধাপে, অর্থাৎ ক্রোমোজোমের দ্বিত্বন হয়। অর্থাৎ ক্রোমোজোম কিন্তু এখানে একটাই হিসাবে, ক্রোমোজোম এখানে একটাই, দেন ডাবল হয়ে গেছে, ক্রোমোজোমের দ্বিত্বন হয় এবং হচ্ছে কি হয়? বিভক্ত হয় ক্রোমোজোম এখানে। ওকে, টেলোফেজের কেসে এরকম কিছু না, টেলোফেজে সবকিছু আবির্ভাব হয়, নতুন করে করে সবকিছু আবির্ভাব হয়, এতটুকু বুঝলেই হয়ে যাবে। এবার আসা হচ্ছে আমাদের কাছে মিওসিস একের যে প্রোফেজ এক ধাপটা আছে তার হচ্ছে যে উপধাপ সমূহ আছে সেটা। তাহলে কি কি আছে? লেপ্টোটিন হচ্ছে ফুলের তোড়ার মতো দেখা যাবে, ক্রোমোমিয়ার দেখা যাবে। জাইগোটিন, যেটা জাইগোট মানে কি? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট, মানে কি দুইটা জিনিস নিয়ে জাইগোট মানেই ডাবল মানে কি? বাই মানে দুই না? তাহলে দেখো জাইগোটও দুই, বাইও দুই, তাহলে এখানে হবে বাইভ্যালেন্ট দেখা যাবে। এরপর আসো প্যাকাইটিন মানে সব পেঁচায় সব মিলায় যায়, মানে একজন আরেকজনের বৈশিষ্ট্যটা স্থানান্তর করে ফেলে। ওকে, তাহলে বৈশিষ্ট্য যে স্থানান্তর হয় এটা আসলে কেন হয়? ক্রসিং ওভারের মাধ্যমে। তাহলে তোমাকে বলবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় যেই উপধাপে। তাহলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় মানে কি? ক্রসিং ওভার হয়েছে। ক্রসিং ওভার কোন ধাপে হয়? প্যাকাইটিনে। শেষ। এবং এখানে কি দেখা যায়? এক্স আকৃতির কায়াজমা দেখা যায়। এই কায়াজমা তৈরি হয় দেখেই তার কি হয়? বৈশিষ্ট্য তারা স্থানান্তর করে। এরপরে কি দেখা যায়? টেট্রাড দেখা যায়, এখানে চারটা আমরা ক্রোমাটিড হচ্ছে এখানে দেখতে পাই। ডিপ্লোটিনে কি দেখা যায়? প্রান্তীয়করণ, কারণ কেন হয়? বিকর্ষণের কারণে, এবং এখানে লুপিং দেখা যায়। ডায়াকাইনেসিসে কি হয়? ডায়াকাইনেসিসে মেমব্রেন বিলুপ্তি হয় ডায়াকাইনেসিসে। লাস্ট ওয়ান আমি তোমাকে বলি, যদি মিওসিসে চলে আসো, মিওসিসের কেসে যদি তোমাকে বলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কখন, তখন এটা মেটাফেজ 2। মাইটোসিসে কিন্তু আমরা ক্রোমোজোম ওই মানে দ্বিত্বন বা বিভক্ত দেখে আসছি অ্যানাফেজে। এইখানে বেশিরভাগ জায়গায় আনসার দেওয়া হচ্ছে মেটাফেজ 2 এ গিয়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত। এগুলো ডিবেটেবল,
মানে অনেক ডিবেট আছে এটা নিয়ে, বাট যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আমি তোমাকে সেই আনসারটা বলছি। ওকে, মেটাফেজ 2 এ গিয়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এটা আমাদের কাছে গেল। অণুজীব চলে আসো। অণুজীবের প্রথম ডিফারেন্সটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাঝখানে। ডিফারেন্স করার সময় তোমার প্রথম যে কাজটা করতে হবে, ভাইরাস হচ্ছে প্রথম কথা ভাই এটা অকোষীয়, এটা কোনো কোষই না। ব্যাকটেরিয়া হচ্ছে কি এটা আদি কোষীয় কোষ, বাট হচ্ছে আদি। সেকেন্ড কথা হচ্ছে এটা অতি আণুবীক্ষণিক, এটা কি এটা অতি আণুবীক্ষণিক, এটা কি আণুবীক্ষণিক। শেষ, ডিফারেন্সটা বুঝে ফেলছো যে কিভাবে কোনটা ব্যাকটেরিয়া কোনটা ভাইরাস। এরপরে আরো কিছু কথাবার্তা আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলা হয় পেপটিডোগ্লাইকান নির্মিত কোষ প্রাচীর। ওকে, পেপটিডোগ্লাইকান নির্মিত কোষ প্রাচীর। এবং ভাইরাসের ক্ষেত্রে কি, যে যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারে। আরেকটা কথা বলা হয় ভাইরাসের ক্ষেত্রে জীব এবং জ্বরের সেতু বন্ধন। জীব এবং জ্বরের সেতু বন্ধন হচ্ছে কোনটা, ভাইরাস। এটা তোমরা জানো অলরেডি, আমি পরে চলে যাই। এবার হচ্ছে রোগ বালাইয়ে চলে আসো। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মাঝখানে। ম্যালেরিয়া কোন মশকির দ্বারা ছড়ায়, অ্যানোফিলিস দ্বারা। ডেঙ্গু কোনটা দ্বারা ছড়ায়, ডেঙ্গু হচ্ছে এডিস দ্বারা। গেল। এবার আসো রক্তকণিকার কেসে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ম্যালেরিয়াতে কোনটা ধ্বংস হয়, আরবিসি, লোহিত রক্তকণিকা। আর আমাদের যে ডেঙ্গু, সেখানে কোনটা ধ্বংস হয়, সেখানে ধ্বংস হয় হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, এই ডিফারেন্সটা বুঝে নাও। প্লেটলেট কমে যায়, আমরা বলি প্লেটলেট কমে যায়, তাহলে প্লেটলেট কমে হচ্ছে ডেঙ্গুতে। আর আরবিসি কমে যায়, আরবিসি ধ্বংস হয় কখন, ম্যালেরিয়ায়। এবং আরবিসি যখন ধ্বংস হয়, আরবিসি মানে কি ব্লাড, হিম, তাহলে হিম লাইসিস বা ধ্বংস হয়ে গেছে, হিমোলাইসিস হবে। এবং সেখান থেকে কি পদার্থ হচ্ছে ক্ষরণ হবে, লাইসোলেসিথিন ক্ষরণ হবে। ঠিক আছে, এবং আমাকে বলো রক্তাল্পতা কোনটায় হয়, ম্যালেরিয়াতে নাকি ডেঙ্গুতে? তুমি বলতে পারো ভাই অনুচক্রিকাগত রক্ত না। রক্ত যখন তোমাকে বলবে তখন তোমার আরবিসিটাকে রক্ত হিসেবে কাউন্ট করতে হবে। এবং আমাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া যেটা, এটা কেন হয়, আরবিসি কমে গেলে, লোহিত রক্তকণিকা। তাহলে আমি যদি তোমাকে বলি রক্তাল্পতা বলতে কোনটা, রক্তাল্পতা কোথায় হয়, যখন আরবিসি কমে যায়। আরবিসি কোথায় কমে, ম্যালেরিয়াতে কমে। শেষ। এবার জ্বর আসার প্যাটার্নটা বলি। জ্বরের ক্ষেত্রে কি হয়, জ্বর আসে তোমার 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট, প্রচুর ব্যথা, জয়েন্টে ব্যথা, শরীরে লাল র্যাশ উঠছে, তখন কি হবে, তখন তোমার হচ্ছে ডেঙ্গু। এবং ডেঙ্গুকে এই জন্য হাড় ভাঙা জ্বর বলা হয়। মনে হবে যে ভাই হাড় ভেঙে গেছে, এত বেশি ব্যথা। ওকে, তাহলে জ্বরটা হচ্ছে এর মাঝখানে। এবং ম্যালেরিয়া যেটা, ম্যালেরিয়াও জ্বর আসে, কিন্তু সেটা নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসে, নির্দিষ্ট সময় পরপর, লাইক 72 ঘন্টা 48 ঘন্টা পরপর তার অনেক জ্বর হচ্ছে। এটা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে। এবং পার্বত্য জেলাসমূহ থেকে তোমাকে বলবে যে একজন ব্যক্তি পার্বত্য জেলা, ধরো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে আসলো, এরপরে তার কাঁপুনি দিয়ে কিছুদিন পরপর জ্বর আসলো, তার কোন রোগ হয়েছে, তার হচ্ছে ম্যালেরিয়া হয়েছে। ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো পড়লে ম্যালেরিয়া আইডেন্টিফিকেশন সহজ। আমাদের আরেকটা রোগ আসে, সেটা হচ্ছে কলেরা। কলেরার ক্ষেত্রে সবার আগে যে আইডেন্টিফিকেশনটা, সেটা হচ্ছে কোনটা, চাল ধোয়া পানির মতো মল, চাল ধোয়া পানির মতো মল যদি বের হয়, তখন সেটাকে বলা হয় কি, ম্যালেরিয়া। এবং এখানে কি হয়, প্রবল উদ্রাময় বা আমরা বলি প্রবল ডায়রিয়া হয়। কি হয়, প্রবল উদ্রাময় বা প্রবল ডায়রিয়া, অনেক বেশি ডায়রিয়া হয় এখানে। আচ্ছা, ভালো কথা। এবং কলেরার ক্ষেত্রে কি হয়, অনেক বেশি বমি হয়, শরীর ঠান্ডা হয়ে আসে, রক্তচাপ কমে যায়, এই ঘটনাগুলো হচ্ছে এখানে হয়। আচ্ছা, তো কলেরার কেসে গেলে এবার একটু আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলি। পেঁপের ক্ষেত্রে কি রোগ হয়, প্যাপায়া রিং স্পট ভাইরাস। তাহলে পেঁপের রোগ কার দ্বারা হচ্ছে, ভাইরাস দিয়ে। শেষ। এবার যদি আমি বলি ধানের রোগ কার দ্বারা হচ্ছে, ধানের ব্লাইট রোগ হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। আরো একটা কথা একটু বলে রাখি তোমাকে, কলেরাও কিন্তু কার কারণে হয়, কলেরাও কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয়। ঠিক আছে, কলেরাও ব্যাকটেরিয়ার কারণে হয়। এটাও তোমাকে বলে রাখে যে কলেরা রোগটি যার কারণে হয়েছে তার গঠন বর্ণনা করো। তাহলে এইটা ধানের এই রোগটি যার কারণে হয়েছে তার গঠন বর্ণনা করো। ধানের রোগ কার কারণে হয়েছে, ব্যাকটেরিয়ার কারণে। আর বাদ বাকি এখানে কিছু তোমার কালার দেওয়া হয়েছে, কি রকম হবে আমাদের কাছে, পাতা ভেজা বা পানি ভেজা দাগ পড়বে এই জায়গায়, এতটুকু দেখলে হয়ে যাবে। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদে চলে আসো। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে কোনটা, নগ্নবীজিতে গর্ভাশয় থাকে না, তাই ফল হয় না। আবৃতবীজিতে গর্ভাশয় থাকে, তাই হচ্ছে কি হয়, তাই হচ্ছে ফল হয়। শেষ। এবার চলে আসো হচ্ছে পরেরটায়। এই চিত্র দিয়ে বলবে এটা কার মধ্যে, এই একটা চিত্র মাইক্রোস্পোরোফিল, এটা কি মেগাস্পোরোফিল, এটা কার মধ্যে পড়ছে, সাইকাসের মধ্যে। তোমাকে বলবে এরপরে সাইকাসের বৈশিষ্ট্য লেখো। এটা তোমাকে বলবে কোরালয়েড মূল কার কাছে আছে, সাইকাসের কাছে। পামফার্ন কাকে বলা হয়, সাইকাসকে। জীবন্ত জীবাশ্ম যেটা, জীবন্ত জীবাশ্ম, তার হচ্ছে গঠন বর্ণনা করো বা তার হচ্ছে বৈশিষ্ট্য লেখো। তখন তুমি বুঝবা জীবন্ত জীবাশ্মকে সাইকাস, তাহলে সাইকাসের বৈশিষ্ট্য লিখবা। এই হচ্ছে তোমাদের এখানে কথা। আমি আশা করি তোমাদের বুঝাতে পারতেছি আমি কিভাবে তোমাদের পড়াচ্ছি আইডেন্টিফিকেশনের জন্য যে সকল বৈশিষ্ট্য লাগে। ওকে, তো এবার আসা হচ্ছে পোয়েসি এবং মালভেসির মাঝখানে। প্রথম কথা যদি আমি একটু একটা করে আসি, সেক্ষেত্রে দেখো যে গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়। তোমাকে এই চিত্রটা অনেক বেশি দেয়, এই চিত্র অনেক বেশি দেয় যে গর্ভমুণ্ড পালকের ন্যায় কার, পোয়েসির জন্য। এর পরাগধানী কেমন, পরাগধানী সর্বমুখ, পোয়েসির জন্য। এবার হচ্ছে কি, এটা হচ্ছে স্পাইকলেট ধরন, স্পাইকলেট। এবং এরপর আমরা যদি বলি এখানে অমরা বিন্যাস মূলীয়, অর্থাৎ এই ছবিটাও দিতে পারে যেরকম একটা ট্রায়াঙ্গেল, নিচ থেকে হচ্ছে এরকম অমরা হচ্ছে বের হয়ে যায়, তাহলে অমরা বিন্যাস কি, মূলীয়। এবার হচ্ছে যদি বলি একবীজপত্রী, তাহলে পোয়েসি হচ্ছে একবীজপত্রী। এই জিনিসটা মনে রাখবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের কাছে পুষ্প সংকেতটা আছে, এটা পুষ্প সংকেতটা এখানে মাস্ট। ওকে, এবং এই জায়গায় দেখো কি আছে, আমি এরকম করে দিয়ে রাখছি। এটা হচ্ছে পাতার শিরাবিন্যাস। পাতার শিরাবিন্যাস কেমন, সমান্তরাল ধরনের। পাতার শিরাবিন্যাস কেমন, সমান্তরাল ধরনের পাতার শিরাবিন্যাস। তাহলে এই জিনিসগুলো তোমাকে মাস্ট পড়তে হবে। এগুলো থেকে একবীজপত্রী উদ্ভিদ চেনা যাবে, একবীজপত্রী বা হচ্ছে পোয়েসি। এবার কথা হচ্ছে মালভেসির ক্ষেত্রে। মালভেসির ক্ষেত্রে কি পুংকেশর দললগ্ন, অর্থাৎ আমার যে পুংকেশর থাকবে সেটা
দলের সাথে লাগানো থাকবে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে পরাগধানী বৃক্কাকার, এরকম সেইভাবে পরাগধানী। আর পরিসির ক্ষেত্রে পরাগধানী কেমন ছিল? পরাগধানী ছিল সর্বমুখ। অমরা বিন্যাস হচ্ছে কি অক্ষীয়, মালবেসির ক্ষেত্রে মালবেসির মধ্যে কে কে আছে? জবা, ঢেঁড়স সেগুলো আছে, তাহলে অমরা বিন্যাস অক্ষীয়, আর এখানে হচ্ছে অমরা বিন্যাস মূলীয়। এবং মালবেসি হচ্ছে কি? মালবেসি হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে, এবং অক্ষীয় অমরা বিন্যাসের ছবিটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে কি? জালিকাকার শিরাবিন্যাস। এখানে আমরা কি দেখি? এখানে আমরা দেখি হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। ওকে, জালিকাকার শিরাবিন্যাস দেখবো কার ক্ষেত্রে? মালবেসির ক্ষেত্রে দেখতে পারবে। এবারে হচ্ছে পুষ্প প্রতীক, যেটা তোমরা মাস্ট মনে রাখবা সিকিউর জন্য, এখানের জন্য ইম্পর্টেন্ট। এটা দিয়ে দিবে, বলবে এটা কার মধ্যে পড়ছে? মালবেসির মাঝখানে। এবং এই একটা ফিগার তোমাকে দিয়ে দিতে পারে মালবেসির জন্য। ওকে, সো আশা করি তোমাদের বুঝাতে পারছি এই জিনিসটা। একবার রিকল দিয়ে দিবা। টিস্যু এবং টিস্যু তন্ত্রে চলে আসি। প্রথম কথা হচ্ছে এই যে একদম কম্প্যাক্ট হয়ে চিত্রটা আছে, এটা কার? এটা হচ্ছে ভাজক টিস্যুর। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি? এটা একই আকৃতি, সমবেশীয়, নিউক্লিয়াসের মাঝখানেগুলো বেশ বড় থাকবে, এখানে অনেক বিপাক হয়, এই জন্য প্লাস্টিক পূর্ণ অবস্থা থাকে না, মানে কোনো অঙ্গাণুই মানে প্রাপ্তবয়স্ক না, পূর্ণাঙ্গ না। এবং এখানে হচ্ছে কি? সবকিছুই অপরিণত, সবগুলো মানে অঙ্গাণু হচ্ছে অপরিণত বা প্রোপ্লাস্টিড বলা হয়। সো এটা দেখলে বুঝবে এটা হচ্ছে একটা ভাজক টিস্যু। এই ছবিটা অনেক বেশি দেয়। স্থায়ী টিস্যু মানে হচ্ছে কি? যেগুলো কোনো বিভাজন হয় না, তিনটা টাইপ দেওয়া থাকে, সরল, যৌগিক এবং ক্ষরণকারী। এখানে এবিসি লেখা থাকে, তোমাকে এবিসি আইডেন্টিফাই করলেই হচ্ছে হয়ে যাবে, খুব বেশি ব্যাখ্যা লাগে না, এখানে জাস্ট আইডেন্টিফাই করার জন্য দিয়ে রাখে। আমাদের যে টিস্যু তন্ত্র আছে সেটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, এপিডার্মাল বা ত্বকীয়, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্র। এখানেও কি করে? এইটা বেশি ফাঁকা রাখে, যে এ বি সি, তোমাকে বলবে এই যে সি আছে তার প্রকারভেদ লেখো, অর্থাৎ ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ লেখো। তাহলে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদে চলে আসি। এখানে যদি আমরা একটু আসি, তার আগে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ থাকে। পানি নির্গমন প্রক্রিয়া, যদি তোমাকে এরকম বলে যে উদ্ভিদ থেকে পানি তরল আকারে বের হচ্ছে, কি হচ্ছে? তরল আকারে বের হচ্ছে, তার মানে কি? এটা হচ্ছে পানি পত্রন্ত্র দিয়ে বের হচ্ছে, বা গাটেশন যেটাকে আমরা বলি। এবং পানি নির্গমন যদি বাষ্পাকারে বের হয়, তার মানে কি? প্রস্বেদন। তাহলে প্রস্বেদন কার দ্বারা হয়? পত্ররন্ধ্রের দ্বারা। তোমাকে এটা তখন বলবে যে পানি নির্গমন হচ্ছে তরল দ্বারা। তো যেই গঠন দ্বারা তরল আকারে পানি বের হচ্ছে, সেই গঠনটার বা সেই অংশটার গঠন হচ্ছে বর্ণনা করো। এই মানে মেইন কথা, হাইডাথোর যেটা, তার চিত্র রাখতে হবে। হাইডাথোরের চিত্র কই আছে? হাইডাথোরের চিত্র হচ্ছে এখানে আছে, পত্ররন্ধ্রের চিত্র হচ্ছে এখানে আছে, সবকিছু কিন্তু এখানে দেয়া আছে, এবং প্রত্যেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এখানে দেয়া আছে। আমি তোমাদের এখানে একটু ফাস্ট দেখাই দিই, যে দেখো হাইডাথোর যেটা, হাইডাথোরের চিত্র হচ্ছে এখানে দেয়া আছে। সো এই হচ্ছে কথা, পত্ররন্ধ্র দেয়া আছে। আচ্ছা, এবার আসা হচ্ছে ভাস্কুলার বান্ডেল, যেটা এইটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন। তোমাকে এই গঠন থেকে আইডেন্টিফাই করতে হয় একবীজপত্রী কাণ্ড নাকি দ্বিবীজপত্রী কাণ্ড, নাকি একবীজপত্রী মূল নাকি দ্বিবীজপত্রী মূল। এই আইডেন্টিফিকেশনগুলো করতে হয়। চার্টটা দেখো, খুব সহজে বুঝে যাবে। এখানে আমাদের কাছে আসে সংযুক্ত। সংযুক্ত মানে কি? জাইলেম ফ্লোয়েম অ্যাটাচড। সংযুক্ত, জাইলেম ফ্লোয়েম কি? অ্যাটাচড। তোমাকে বলে রাখি, পৃথিবীর যত সকল কাণ্ড আছে, দ্বিবীজপত্রী হোক, একবীজপত্রী হোক, যা মন চায় তাই হোক, সবার কাণ্ডের ভাস্কুলার বান্ডেল সংযুক্ত। আমি কি বলে রাখছি? যে কাণ্ড মানেই সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, কাণ্ড মানেই হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। এখন এই সংযুক্ত আবার তিন ধরনের হয়। এই যে একটা, এটাকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয়, এটাকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয়, এটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। তাহলে এটাকে কেন মুক্ত বলা হচ্ছে? এর মাঝখানে ক্যাম্বিয়াম আছে, এই জন্য জাইলেম আর ফ্লোয়েম দুজনে আলাদা মুক্ত। এটাকে বদ্ধ কেন বলা হচ্ছে? এখানে কোনো মাঝখানে ক্যাম্বিয়াম নেই। এবং এটাকে সমদ্বিপার্শ্বীয় কেন বলা হচ্ছে? মাঝখানে জাইলেম, দুই সাইডে ফ্লোয়েম আছে। তাহলে বুঝতে পারছো এটাকে সংযুক্ত কেন বলা হয়? জাইলেম ফ্লোয়েম এখানে মিলে মিশে থাকবে, হয় কোনো সময় মুক্ত, কোনো সময় বদ্ধ, কোনো সময় সমদ্বিপার্শ্বীয়। এবং এই মিলেমিশে কোথায় থাকে? মিলেমিশে যে একটা মানে বড়সড় কাণ্ড ঘটায় ফেলছে, সংযুক্ত অবস্থায় আছে, যেটা একটা বড়সড় কাণ্ড, তাই না? তাহলে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আমরা কোথায় দেখি? কাণ্ডে মাঝখানে দেখতে পাই। আচ্ছা, এবার প্রশ্ন আসে, এই কাণ্ড কিরকম হতে পারে? কাণ্ড একবীজপত্রী কাণ্ড হতে পারে, কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ড হতে পারে। তাহলে দেখো, মুক্ত সমপার্শ্বীয় যেটা, মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে দ্বিবীজপত্রী। মুক্ত সমপার্শ্বীয় যে এটা কোথায় দেখা যাবে? দ্বিবীজপত্রী কাণ্ডে। এবং বদ্ধ সমপার্শ্বীয় কোথায় দেখা যাবে? এটা দেখা যাবে হচ্ছে একবীজপত্রী কাণ্ডে। তাহলে বুঝতে পারছো, তোমাকে কি করবে? এই ফিগারটা দিবে, তাহলে তুমি বুঝবা যে আচ্ছা এটা সংযুক্ত মানে এটা কাণ্ড। আচ্ছা, এখানে ক্যাম্বিয়াম নাই, তার মানে এটা একবীজপত্রী, শেষ। তুমি এখানে আসবা, আচ্ছা এটা সংযুক্ত, সংযুক্ত কোথায় থাকে? কাণ্ডে। আচ্ছা, এখানে কি আছে? ক্যাম্বিয়াম আছে, তার মানে এটা কি হবে? দ্বিবীজপত্রী কাণ্ড। মিলাই ফেলছো, শেষ। এবার বলা হবে কি? এটা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, অর্থাৎ তোমার যে উদ্ভিদটা আছে সেই উদ্ভিদের যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, সেখানে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকবে। বিক্ষিপ্ত ওয়ার্ডটা দেখলেই বুঝবা কি এইটা একবীজপত্রী কাণ্ড, আর কিছু লাগবে না, কিচ্ছু দেখা লাগবে না। যদি দেখো বিক্ষিপ্তভাবে ছড়ানো, এই ওয়ার্ডটা দেখলেই বুঝবা কি একবীজপত্রী কাণ্ড। ওকে, এবং এটা হচ্ছে কি একই ব্যাসার্ধে। একই ব্যাসার্ধ মানে হচ্ছে কি? একই ব্যাসার্ধ মানে সেম ভাবে থাকে। চিন্তা করো যে তারা কিন্তু একই সাথে আছে, দেখো একই ব্যাসার্ধে আছে, একই ব্যাসার্ধে আছে। তো একই ব্যাসার্ধে ওয়ার্ডটা বললে কি বুঝবা? এটা শুধুমাত্র যে একবীজপত্রী কাণ্ড এরকম না, সকল সংযুক্ত ভাস্কুলার বান্ডেলই একই ব্যাসার্ধে থাকে। সকল সংযুক্ত ভাস্কুলার বান্ডেলই কি একই ব্যাসার্ধে থাকে। আচ্ছা, সমদ্বিপার্শ্বীয় ক্ষেত্রে কি বলা হয়? সমদ্বিপার্শ্বীয় হচ্ছে লাউ কুমড়া শশা কাণ্ডে দেখা যায়। এটা ফ্লোয়েম রিলেটেড যে আইডেন্টিফিকেশন আসে, ফ্লোয়েম হচ্ছে কি করে? খাদ্য পরিবহন করে। তোমাকে বলবে খাদ্য পরিবহন করে কোনটা?
ফ্লোয়েম। তোমাকে বলবে পানি পরিবহন করে কোনটা, পানি পরিবহন করে জাইলেম। ওকে, এছাড়া হচ্ছে কাণ্ডের আর কি কি আইডেন্টিফিকেশন আছে, কাণ্ডে বহুকোষী রোম দেখা যায়, কাণ্ডে কিউটিকল থাকে, কাণ্ডে বহুকোষী রোম দেখা যায়, কাণ্ডে কিউটিকল থাকে। তাহলে আমরা কি কাণ্ড আইডেন্টিফিকেশন শিখলাম, একবীজপত্রী কাণ্ড আইডেন্টিফিকেশন শিখলাম, দ্বিবীজপত্রী কাণ্ড আইডেন্টিফিকেশন শিখলাম। ওকে, এবার তাহলে কি কি আইডেন্টিফিকেশন করতে হবে, মূল আইডেন্টিফিকেশন করতে হবে, তাই না? তাহলে চলে আসি হচ্ছে আমরা মূলে। মূলের ক্ষেত্রে কিছুই না, মূলের ক্ষেত্রে হচ্ছে অডিও, এবং এটা কিন্তু একই ব্যাসার্ধে নাই। একই ব্যাসার্ধ মানে কি অ্যাটাচড, একই সাথে আছে। বাট দেখো এরা এইটা এই ব্যাসার্ধে, এটা এইখানে, এটা এইখানে, এইটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম এরকম ভাবে অডিও মানে কি গোল্লা করে সাজানো আছে, শেষ। অডিও থাকে এবং এটাকে কি বলা হয় ভিন্ন ব্যাসার্ধে থাকে। এখন প্রশ্ন হচ্ছে সকল মূলে যদি অডিও থাকে, দ্বিবীজপত্রী মূলে কোনটা থাকে, একবীজপত্রী মূলে কোনটা থাকে? এটা সংখ্যার উপর ডিপেন্ড করে। যদি মনে করো এইখানে সংখ্যা 6 এর বেশি, এখানে সংখ্যা 6 এর বেশি, গুণে দেখবা 6 এর যদি বেশি হয় তখন কি হবে, সেটা একবীজপত্রী মূল হবে। যদি 5 এর কম হয়, 2 3 এরকম হয়, তখন সেটা কি হবে, তখন সেটা দ্বিবীজপত্রী হবে। ঠিক আছে, অডিও দেখলেই বুঝলা কি মূল। আচ্ছা, এখানে গুণে দেখলাম কি আছে, 6টার বেশি আছে, তার মানে কি আছে, একবীজপত্রী মূল। 5 এর কম আছে, তখন কি বুঝবো, দ্বিবীজপত্রী মূল, শেষ। এবং যদি তোমাকে বলে ভিন্ন ব্যাসার্ধে ভাস্কুলার বান্ডেল আছে, তুমি কি বলবা, এটা অডিও ভাস্কুলার বান্ডেল। তুমি যদি বুঝো একই ব্যাসার্ধে ভাস্কুলার বান্ডেল আছে, কি বুঝবা, সংযুক্ত। সংযুক্ত মানে কাণ্ড। আর যদি একই ব্যাসার্ধে না থাকে, তার মানে কি, সেটা অডিও। অডিও মানে মূল। কিভাবে যাইতে হয় বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আইডেন্টিফিকেশনটা করতে হয়। আমি খুব ফাস্ট আর কি পড়াই দিলাম। এবং পুষ্পক উদ্ভিদের মূলের ক্ষেত্রে এককোষী রোম দেখা যায়। রোম কিরকম হয়, রোম হচ্ছে এককোষী হয়। উপরে আমরা কি দেখে আসছি, উপরে হচ্ছে দেখে আসছি বহুকোষী। উদ্ভিদ সারিতে চলে আসো। আয়ন শোষণ হচ্ছে কি মাটিস্থ দ্রবণ থেকে, এবং আধুনিক যে আয়ন শোষণ মতবাদ সেটা হচ্ছে কোনটা, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রশোধন হচ্ছে কি অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়ার যে প্রক্রিয়া। এবার চলে আসো C3 এবং C4 এর মাঝখানে আমি উদ্ভিদগুলোর নাম লিখে রাখছি, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে উদ্ভিদগুলো থেকে, এই উদ্ভিদের নাম থেকে বলতে হয় যে আচ্ছা আখে কি হয়, আখে C4 হয়। আচ্ছা কলায় কি হয়, কলায় C3 হয়। ঠিক আছে, এইভাবে আর কি। সো আম, ধান, গম, জবা, কাঁঠাল, কলা, এখানে C3 আমাদের চক্র ঘটে। ইক্ষু, আখ, ভুট্টা, মুথা ঘাস, এগুলোতে কি ঘটে, এগুলোতে হচ্ছে C4 চক্র ঘটে। আচ্ছা, এবং উৎপাদন ক্ষমতা কার বেশি, C4 এর বেশি। উৎপাদন ক্ষমতা কার কম, C3 এর কম। প্রথম স্থায়ী পদার্থ যদি বলে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তখন হচ্ছে কোনটা, C3। যদি তোমাকে বলে যদি প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA, তাহলে হচ্ছে এটা কোন চক্র, C4 চক্র। এগুলো কিন্তু আইডেন্টিফিকেশন সব। এবং কার্বন ডাইঅক্সাইড প্রথম গ্রহিতা হচ্ছে কি RUBP C3 এর জন্য, এবং কার্বন ডাইঅক্সাইড প্রথম গ্রহিতা হচ্ছে ফসফোইনল পাইরুভেট, এটা হচ্ছে C4 এর জন্য। ওকে, সো তোমাকে বলবে যে এমন একটা চক্র যেখানে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, বা প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, উক্ত চক্রের প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কখন হয়, C4 চক্রে। তাহলে C4 চক্রের গঠন বর্ণনা করবো। ঠিক আছে, এইভাবে তোমার আইডেন্টিফিকেশন করতে হবে। বারোশো চালক সংশ্লেষ শ্বসনের মাঝখানে এই রিঅ্যাকশনটা তোমরা অলরেডি জানো, সূর্যালোক ক্লোরোফিল থাকে, এখানে কি হবে, পানি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে গ্লুকোজ তৈরি করবে। আর শ্বসনে কি হয়, এই গ্লুকোজটাকেই ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এনার্জি ATP প্রডিউস করবে। এই যে শ্বসন আমাদের কাছে আছে, এই শ্বসন হচ্ছে দুই ধরনের, একটা সবাত শ্বসন, অবাত শ্বসন। যদি তোমাকে দিয়ে দেয় 36 ATP উৎপন্ন হয়েছে উদ্দীপকে, 36 ATP কখন হয়, সবাত শ্বসনে। সবাত শ্বসনের ব্যাখ্যা লিখবা। যদি হচ্ছে দেখো 2 ATP উৎপন্ন হয়েছে শ্বসনের মাধ্যমে, তার মানে কি এটা অবাত শ্বসন। ওকে, এবং সবাত শ্বসনের ফাইনাল প্রোডাক্ট কি কি, কার্বন ডাইঅক্সাইড, পানি, এনার্জি। কতটুকু এনার্জি, 36 ATP। যদি তোমাকে বলে অবাত শোষণের প্রোডাক্ট কি কি, অবাত শোষণে হচ্ছে পানিটা নিয়ে না, অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, এবং তোমার পানির পার্টটা আছে বাট এখানে দরকার নেই, তুমি হচ্ছে অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে 2 ATP, এটা অবাত শোষণের জন্য। তাহলে প্রোডাক্ট দেখে চিনতে পারবা যে এটাকে অবাত নাকি এটা সবাত, শেষ। এবার চলে আসা হচ্ছে আমাদের কাছে পরের পার্টে, যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা, আমি এখানে চার্ট হচ্ছে আঁকছি, যেটা তোমাকে আইডেন্টিফাই করতে অনেক বেশি সুবিধা হবে, যেটা কোনটা সবাত শোষণ কোনটা অবাত শোষণ। ঠিক আছে, গ্লুকোজ থেকে পাইরুভেট অ্যাসিড তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তোমাকে বলবে যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়েছে, মাঝখানে এখানে A দিয়ে রাখবে, এই A প্রক্রিয়াটা হচ্ছে কি, এই প্রক্রিয়াটা হচ্ছে গ্লাইকোলাইসিস, শেষ। আচ্ছা, এখন তুমি যদি দেখো পাইরুভিক অ্যাসিড থেকে ইথানলে গেছে, কি বলবা জানো, পাইরুভিক অ্যাসিড থেকে ইথানলে যাওয়ার প্রক্রিয়া বা ল্যাকটিক অ্যাসিডে যাওয়ার প্রক্রিয়াকে অবাত শোষণ বলা হয়। তখন এখানে যদি ফাঁকা থাকে কি বলবা, এটা একটা অবাত শোষণের উদাহরণ। যদি পাইরুভিক অ্যাসিড থেকে ইথানলে যায়, পাইরুভিক অ্যাসিড থেকে ইথানলে গেল না, কি হলো, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েতে সৃষ্টি হলো, তখন তুমি বলবা কি, যেটা সবাত শোষণই শুরু হয়েছে, এই দিকে গেলে অবাত শোষণ, আর এদিকে গেলে সবাত শোষণ। তাহলে কি আসতেছে, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে, এটা কোন প্রক্রিয়া, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির প্রক্রিয়া। অ্যাসিটাইল কোয়ে থেকে আমাদের অনেকগুলো কি আত্তীকরণ শক্তি, NADH2, FADH2, ATP এগুলো তৈরি হয়েছে। তাহলে কোন চক্রের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে থেকে NADH2, FADH2, ATP তৈরি হয়েছে, ক্রেবস চক্রের মাধ্যমে। আচ্ছা, এই NADH2, FADH2 তো ডিরেক্টলি ATP না, তাহলে এইটাকে যে আমরা ATP তে কনভার্ট করব, অর্থাৎ NADH2, FADH2 এদেরকে ATP তে কনভার্ট করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি, ইলেকট্রন প্রবাহতন্ত্র। বুঝতে পারছো আইডেন্টিফিকেশনটা কি হয়েছে, ফার্স্টে গ্লুকোজ থেকে পাইরুভেট, এটাকে বলা হয় কি, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এবং এটা হচ্ছে কি সবাত এবং অবাত দুইটার জন্য কমন ধাপ।
সবার আগে এটা হইতেই হয়েছে, এটা কমন ধাপ গেল। এবার যদি আমাদের কাছে পাইরুভিক অ্যাসিডটা কনভার্ট হয় ইথানল বা ল্যাকটিক অ্যাসিডে, তখন আমরা কি বলবো? তখন এটা হচ্ছে অবাধ শ্বসন। যদি ওইটা না হয়, এই প্রসেসটা ফলো করে, এটা হচ্ছে সবাধ শ্বসন। তাহলে সবাধ শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, তৃতীয় ধাপ ক্রেবস চক্র, চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে কোন ধাপে FADH2 NADH2 থেকে ATP তৈরি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। কোন ধাপে অ্যাসিটাইল কোয়ে থেকে এটা সৃষ্টি হয়? ক্রেবস চক্রে। কোন ধাপে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়? আগেরটায় যাবে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে তুমি সহজে উদ্দীপক বল বা যে কোনো কিছু বলো সহজে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে। অধ্যায় 9 হচ্ছে আমাদের এখানের পার্ট শেষ। চলে আসো জীব প্রযুক্তি। সহজ এরকম একটা চিত্র যদি দেয় যে কোনো একটা টিউবের মধ্যে কোনো কিছু আছে, টিউবের মধ্যে কোনো কিছু দেখলেই বুঝবো এটা টিস্যু কালচার। যদি দেখো এরকম গোল্লা কিছু আছে আর এরকম মাঝখানে কি, এই যে প্লাজমিডের পার্টে বৈশিষ্ট্য কাটা আছে, এটা হচ্ছে কি হবে? এটা হবে হচ্ছে আমাদের কাছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা কি হবে? রিকম্বিনেন্ট ডিএনএ। আচ্ছা, তাহলে আমরা একটু ফার্স্টে আসি, মাইক্রো প্রপাগেশন কোথায় হয়? টিস্যু কালচারে। যদি তোমাকে বলে জিন থেকে রিকম্বিনেন্ট ডিএনএ এবং ট্রান্সজেনিক জিন, অর্থাৎ যেই জিনটা চেঞ্জ হয়েছে, ট্রান্সজেনিক জিন, ট্রান্সজেনিক জিন কিসের মাধ্যমে তৈরি করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে। বা যদি বলা হয় প্লাজমিডের সাথে কাঙ্ক্ষিত জিন অ্যাটাচড হয়েছে, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আচ্ছা, এবার আসা হচ্ছে এক্সপ্ল্যান্ট থেকে অনুচারা সৃষ্টি। এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে কি, উদ্ভিদের যেই জায়গা থেকে আমরা কাটছি সেটা থেকে এই অনুচারা সৃষ্টি করতে। চারা যেখানে দেখবা, আমি তোমাকে বলি, চারা যেখানে দেখবা সেটাই হচ্ছে তোমার টিস্যু কালচার। এবং টিস্যু কালচারে বেশিরভাগ সময় কি করা হয়? টিস্যু কালচারে বেশিরভাগ সময় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। ওকে, এটা মাথায় রেখো, আইডেন্টিফিকেশনে টিস্যু কালচারে উদ্ভিদ নিয়ে বেশি আলোচনা করা হয়। তাহলে এটা হচ্ছে গেল। এবং তুমি এখানে কি দেখতেছো? হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন। হুবহু এই ওয়ার্ডটা দেখলেই বুঝবা কি টিস্যু কালচার। হুবহু মাতৃগুণাগুণ কার? টিস্যু কালচার। রিকম্বিনেন্ট মানে কি? এখানে বৈশিষ্ট্যের রিকম্বিনেশন হয়েছে। তার মানে হচ্ছে এইখানে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জীব আমি তৈরি করছি, অর্থাৎ কোন একটা চেঞ্জ করছি। এতটুকু বলে রাখি, কাঙ্ক্ষিত যেই জায়গায় দেখবা ওইটাই রিকম্বিনেন্ট ডিএনএ, যেখানে হুবহু ওয়ার্ডটা দেখবা ওইটাই হচ্ছে টিস্যু কালচার। তাহলে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জীব, যেমন পতঙ্গ রোধী হচ্ছে কোন একটা ফসল, বা হচ্ছে বিটা ক্যারোটিন দেওয়া কোন একটা ধানের মাঝখানে, এই জিনিসগুলো হচ্ছে কি, অর্থাৎ পরিবর্তনই যখন দেখবা, কোনো কিছু অ্যাড করা হয়েছে, রিমুভ করা হয়েছে, এরকম অ্যাড রিমুভ চেঞ্জ যদি বুঝো, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। একদম সহজ কথা। ওকে, বা কাঙ্ক্ষিত ওয়ার্ড। দেখো টিস্যু হতে কি হয়? রোগমুক্ত জাত পাওয়া যায়। তাহলে তোমাকে যদি বলে টিস্যু হতে রোগমুক্ত জাত পাওয়া গেছে, এটা হচ্ছে টিস্যু কালচার। ওকে, আর যদি বলে পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ কোন একটা পরিবর্তনের মাধ্যমে আমি রোগমুক্ত জাত পাইছি, পরিবর্তন করে দেন হচ্ছে রোগমুক্ত জাত পাইছি, তখন কি হবে? তখন সেটা কিন্তু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ পরিবর্তন ওয়ার্ডটা দেখলেই বুঝবা এখানে। আর এখান থেকে টিস্যু থেকে ডিরেক্টলি রোগমুক্ত জাত। বীজ ছাড়া অসংখ্য চারা, এই যে কি বললাম, বীজ নেও নেই, টিস্যু থেকে অনেকগুলো চারা, এই চারা ওয়ার্ডটা পাইছো, তার মানে এটা হচ্ছে একটা টিস্যু কালচার। এছাড়া তুমি যদি বিভিন্ন ওষুধের কথা বলো, এই ওষুধ তৈরি করা যা আছে সব রিকম্বিনেন্ট ডিএনএর মাঝখানে। ইনসুলিন বা বিভিন্ন হরমোন উৎপাদন কার মাধ্যমে তৈরি করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে চেঞ্জ করা। তাহলে এতটুকু যদি রাখো, সকল বোর্ড কোয়েশ্চেন ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তোমাদের আগের প্রিভিয়াসগুলো দেখো, খুব ফাস্ট সলভ করতে পারবে, এখন কোনো প্যারা হবে না। এবার হচ্ছে ডিএনএ অনুক্রম, অর্থাৎ এই যে ATCGA, অর্থাৎ এই যে কোডটা, এই কোডটা আমরা কিভাবে জানি, কেমনে জানবো? এটা জানা যায় জিন সিকোয়েন্সিং এর মাধ্যমে। অর্থাৎ ডিএনএ অনুর এই যে অনুক্রমগুলো থাকে, সিরিয়ালটা, এটা কি কার মাধ্যমে জানা যায়? জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে। এবং এই জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে জীবন রহস্য উদ্ঘাটন করা যায়। তোমাকে বলবে জীবন রহস্য উদ্ঘাটন করা যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে। এবং এই জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা হচ্ছে কোনো মানুষকে ধরো চেনা যাচ্ছে না, দুর্ঘটনায় তার বডি সব শেষ, এরকম একটা অবস্থা, তখন জিনোম সিকোয়েন্সের মাধ্যমে আমরা কোনো একটা কিছু চিহ্নিত করতে পারি। এছাড়া ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও আছে, এর সাথে পেঁচানোর দরকার নেই। একদম অবস্থা খারাপ হয়ে গেলে তখন জিনোম সিকোয়েন্সিং। আচ্ছা, এরকম একটা ফিগার যদি দিয়ে দেয়, যেরকম কিরকম মানে তোমার ডট 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 দেওয়া আছে, এরকম কিছু একটা, বুঝবে এটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর পার্টটা হচ্ছে এখানে চলে আসবে। ওকে, তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর পার্ট। সো এই এতটুকুই হচ্ছে তোমাদের অধ্যায় 11 পার্ট। আমরা হচ্ছে এবার বলি সেরা একটা এক্সাম দাও। ওকে, সো তোমাদের হচ্ছে যা যা আছে এটা নোট থেকে শুরু করে সবকিছু পড়ে ফেলো। আমি খুবই ফাস্ট একটা রিভিশন দিছি, আশা করি তোমরা আইডেন্টিফিকেশন নিয়ে খুব বেশি হচ্ছে প্যারা ফেস করবে না। এবং তোমরা এই ভিডিওটা পাওয়ার ঠিক 1 ঘন্টার মাঝখানে একটা জ্ঞানমূলকের ভিডিও পেয়ে যাবা। জ্ঞানমূলকের ভিডিও আমি সাজেস্ট করব যে তোমরা হচ্ছে এটা পিডিএফটা করতে পারো। আমি পিডিএফটা সুন্দর মতো সাজাই দিছি এখানে। ক্লাসে এসে আমি জাস্ট কিওয়ার্ডগুলো দাগাই দিব। সো আমার মানে মেইন ইয়া হচ্ছে যে ক্লাস থাকে, অন্যান্য নিজের পড়ালেখা থাকে, সবকিছু মিলে হচ্ছে দাঁড়াচ্ছি এই জন্য। সো এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। কালকে ভিডিওটা করতে গিয়ে আসলে আমি এখনো 1 ঘন্টা 2 ঘন্টা করে আসলে ঘুমাচ্ছি, সত্যি কথা বলি। আজকে আমার এই ক্লাসটা শুট করার আগেও একবার তো করছি শুট, তখন তোমার অন হয়নি, আবার করছি এটা। সো ঘুমে দাঁড়াইতেই পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। সো আশা করি তোমাদের দিচ্ছি এই জিনিসগুলো, একটু রিভিশন দিও। যদি ক্লাস না করতে পারো অ্যাটলিস্ট নোটটা দেখেছি, আমি নোটটা হচ্ছে অনেক কষ্টে বানাইছি। ওকে, সো এই হচ্ছে কথা যে গ্র্যাভিটি মেডিটেশন যে পেজটা ফলো করে রাখো, কারণ এখানে আমি সব কিছু হচ্ছে যারা টেলিগ্রাম নাই ছবি আকারে দিয়ে দিই, আর হচ্ছে নোটিফিকেশন অন করে রাখো প্লেলিস্টের লিঙ্কের জন্য। ভাই কেউ আমার এর পরের এক্সামে এসে বলো না ভাই পাইনি, ওই ক্লাসটা পাইনি। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। আমরা পরের ক্লাস হচ্ছে আবার দেখা হবে। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।